ছোট বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো তো? বাহ, খুব সুন্দর। দেখো, আজকে আমি তোমাদের পরিবেশের উপাদান যে চ্যাপ্টারটা আছে সেটার যা যা প্রশ্ন উত্তর হয় সেগুলো আলোচনা করে দেবো। আর পরিবেশের উপাদান বলতেই আমাদের প্রশ্ন উত্তরের মধ্যে অবশ্যই জড়জগৎ এবং জীবজগতের কথা আসবে, কারণ জড়বস্তুর জগৎ এবং সজীব পদার্থের জগৎ নিয়েই হচ্ছে পরিবেশ। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আছে কিনা পরিবেশ বলতে কি বোঝো। এর উত্তর হলো, আমরা আমাদের চারিপাশে যা কিছু দেখি, অর্থাৎ বাড়িঘর, গাছপালা, পশু পাখি, মানুষজন, চেয়ার টেবিল, স্কুল, মাঠ, কীট পতঙ্গ, এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। দেখো, পরের প্রশ্ন হচ্ছে পরিবেশের উপাদান বলতে কি বোঝো, তাই তো? তাহলে এইটা বললে তোমরা বলবে যে একটি পরিবেশ যা যা নিয়ে গঠিত সেগুলো সবই হচ্ছে সেই পরিবেশের উপাদান। এখন এই পরিবেশের উপাদানগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়, যদি এই প্রশ্নটা হয় তাহলে তোমরা বলবে যে পরিবেশের উপাদানকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জীবজগৎ বা উদ্ভিদ এবং প্রাণী, এবং দ্বিতীয়ত হচ্ছে জড়জগৎ বা যাদের প্রাণ নেই। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে জীব বলতে কি বোঝো এবং উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তরে তোমরা বলবে যাদের প্রাণ আছে তাদের সবাইকে এক কথায় জীব বলে। জীবের জন্ম এবং মৃত্যু আছে, এরা ছোট থেকে বড় হয়, জীব বংশ বিস্তার করতে পারে। উদাহরণ কোনগুলো? না, মানুষ, গরু, কুকুর, ছাগল, বটগাছ, আম গাছ, এরা সবাই জীবের উদাহরণ। এবং যদি প্রশ্ন হয় যে জীবের তিনটি বৈশিষ্ট্য লেখো, তাহলে দেখো আগের যে আলোচনা সেখান থেকেই তোমরা বলে দিতে পারবে বৈশিষ্ট্যগুলো কি কি হবে। যেমন ধরো, প্রথম বৈশিষ্ট্য হবে জীবের প্রাণ আছে, তাই তো? তারপরে তোমরা লিখতে পারো দ্বিতীয় বৈশিষ্ট্য এভাবে যে এরা বংশ বিস্তার করতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য হবে জীব ছোট থেকে বড় হয়। সমস্ত জীবই ছোট থেকে বড় হয়, একসময় তারা ছোট থাকে, আস্তে 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 তারা বড় হয়, তারপরে তারা মারা যায়। ঠিক তাই লাস্টের পয়েন্টে তোমরা লিখবে যে জীবের জন্ম এবং মৃত্যু আছে, তাই তো? দেখো, এবার যদি প্রশ্ন হয় যে জড় পদার্থ বলতে কি বোঝো এবং উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে যাদের প্রাণ নেই তাদের জড় পদার্থ বলা হয়। উদাহরণ কোনগুলো? না, ইট, পাথর, বালি, বিদ্যালয়, চেয়ার টেবিল, পাখা, বই, খাতা, এগুলো সবই হচ্ছে জড় পদার্থ। কারণ কি? কারণ হচ্ছে এদের প্রাণ নেই, সেই জন্য এরা জড় পদার্থ। এবার দেখো পরের প্রশ্ন, যে জড় পদার্থের 3টি বৈশিষ্ট্য লেখো। সজীব পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু জড় পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না, তার ঠিক তার উল্টো বৈশিষ্ট্য হচ্ছে জড় পদার্থের বৈশিষ্ট্য। যেমন ধরো, ক, কি বলবে? না, জড় পদার্থের প্রাণ নেই। প্রথম বৈশিষ্ট্য এটা যে জড় পদার্থের প্রাণ নেই। তারপরে তোমরা লিখবে এরা বংশ বিস্তার করতে পারে না, অর্থাৎ জড় পদার্থের বংশ বিস্তার হয় না। গ, তোমরা লিখবে যে জড় পদার্থের জন্ম মৃত্যু নেই। এরপরে তোমরা লিখবে যে এরা ছোট থেকে বড় হয় না, এরা চিরকালই একই রকম থেকে যায়। এগুলো হচ্ছে জড় পদার্থের বৈশিষ্ট্য। এখন যদি প্রশ্ন হয় যে জীব এবং জ্বরের দুটি পার্থক্য লেখো, তাহলে কিন্তু এটা তোমরা আগে যে আলোচনা হলো সেখান থেকেই পয়েন্টগুলো তোমরা পেয়ে যাবে। যেমন ধরো, প্রথম পয়েন্ট তোমরা লিখবে যে সজীব পদার্থের প্রাণ আছে অথচ জড় পদার্থের প্রাণ নেই, তাই তো? দেখো, পরের পয়েন্ট তোমরা লিখবে যে সজীব পদার্থের জন্ম এবং মৃত্যু আছে, কিন্তু জড় পদার্থের জন্ম মৃত্যু হয় না। দুটো পয়েন্ট হয়ে গেল। লাস্ট পয়েন্ট তোমরা লিখবে যে সজীব পদার্থ বংশ বিস্তার করতে পারে, কিন্তু জড় পদার্থ বংশ বিস্তার করতে পারে না। এখন যদি প্রশ্ন হয় যে উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও, তাহলে তোমরা লিখবে যে সমস্ত জীব মাটি ভেদ করে উপরের দিকে ওঠে তাদের উদ্ভিদ বলা হয়। এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে দিতে পারে। লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে বলা হয়েছে যে যে সমস্ত জীব, অর্থাৎ উদ্ভিদ সেটা একটা কিন্তু জীবের উদাহরণ। অবশ্যই জীব হবে, কারণ আমরা জীবের সংজ্ঞায় পড়েছি যে যাদের প্রাণ আছে তাদের সবাই জীব। তাহলে উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, সেই জন্য উদ্ভিদ একটি জীব। আর উদ্ভিদের সংজ্ঞাটা তাহলে আরেকবার ভালো করে জেনে নাও, যে সমস্ত জীব মাটি ভেদ করে উপরের দিকে ওঠে তাদের উদ্ভিদ বলা হয়, এবং এই উদ্ভিদ নিজেরা নিজেদের খাবার তৈরি করে দিতে পারে। দেখো, পরের প্রশ্ন হচ্ছে কি, আর সরি, এর আগে উদাহরণটা বলে দিই। এই উদ্ভিদের উদাহরণ কি কি হবে? আম গাছ, বট গাছ, কুমড়ো গাছ, অর্থাৎ গাছকে আমরা ভালো কথায় উদ্ভিদ বলে থাকি। দেখো, প্রাণী কাকে বলে, পরের প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যে যে সমস্ত জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, প্রাণীদের সংজ্ঞা বলার ক্ষেত্রেও কিন্তু আমি বলেছি যে যে সমস্ত জীব, তার মানে কি উদ্ভিদ যেমন জীব, প্রাণীরাও কিন্তু জীব। অবশ্যই জীব হবে, কারণ
প্রাণীদেরও তো প্রাণ আছে, তাই তো? তাহলে যে সমস্ত জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলা হয়। আর এরা উদ্ভিদের মতো নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে এবার এর উদাহরণ কি কি হবে দেখো, যেমন ধরো মানুষ, কুকুর, গরু, ছাগল, টিকটিকি, মৌমাছি, পিঁপড়ে, এরা সবাই প্রাণীর উদাহরণ। কারণ কি? কারণ এরা জীব, এদের জীবন আছে এবং এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে। দেখো, এবার যদি প্রশ্ন হয় যে উদ্ভিদ এবং প্রাণীর তিনটি পার্থক্য লেখো, তাহলে কিন্তু তোমরা আগে যা আলোচনা হলো সেখান থেকে সেগুলো লিখে ফেলতে পারবে। যেমন ধরো, প্রথম পয়েন্ট তোমরা লিখবে যে উদ্ভিদের ক্ষেত্রে এরা মাটি ভেদ করে উপরে ওঠে, কিন্তু প্রাণী এরা মাটি ভেদ করে উপরের দিকে ওঠে না। পরের পয়েন্টে তোমরা লিখবে যে উদ্ভিদ নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারে, কিন্তু প্রাণী নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর নির্ভরশীল। দেখো, পরের পয়েন্টে তোমরা লিখবে যে উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, কিন্তু প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে না। এখন প্রশ্ন হলো, এই সালোক সংশ্লেষটা কি? দেখো, একটু আগেই তোমাদের বলেছি যে উদ্ভিদ নিজেদের খাবার নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারে, এদের খাদ্যের ব্যাপারে অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয় না। এখন যে পদ্ধতিতে উদ্ভিদ নিজেদের খাবার নিজেরা তৈরি করে নেয় সেই পদ্ধতিটাকে বলা হয় সালোক সংশ্লেষ। দেখো, এখন যদি প্রশ্ন হয় যে জলজ উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও, তাহলে তোমরা লিখবে যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদের জলজ উদ্ভিদ হবে। খুব সোজা। দেখো, যেমন উদাহরণ কি হবে, যেমন পদ্ম, শালুক, কচুরিপানা ইত্যাদি সবাই হচ্ছে জলজ উদ্ভিদ। কেন? কারণ এরা কিন্তু জলে জন্মায়। এবার দেখো, পরের প্রশ্ন যদি বলে যে স্থলজ উদ্ভিদ বলতে কি বোঝো, উদাহরণ দাও। এটাও খুব সহজ। তোমরা দেখবে যে সমস্ত উদ্ভিদ স্থলভাগে জন্মায়, প্রশ্ন থেকেই উত্তর উঠে আসবে, যে সমস্ত উদ্ভিদ স্থলভাগে জন্মায় তাদের স্থলজ উদ্ভিদ বলে। এর উদাহরণ কি হবে? বট, হরিমনসা, লাউ, কুমড়ো ইত্যাদি। দেখো, যদি পরের প্রশ্ন হয় যে জলে ভাসমান উদ্ভিদ কাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লক্ষ্য করে দেখো, জলে ভাসমান উদ্ভিদ, এক্ষেত্রে তোমরা বলবে যে যে সমস্ত উদ্ভিদ জলে ভেসে বেড়ায় তাদের জলে ভাসমান উদ্ভিদ বলা হয়। এই ক্ষেত্রে উদ্ভিদের মূল বা শিকড় কখনোই কিন্তু জলের নিচে থাকা মাটিকে স্পর্শ করে না। লক্ষ্য করে দেখবে, জলে ভাসমান উদ্ভিদ মানে অবশ্যই সেটা জলজ উদ্ভিদ হতে হবে ঠিকই, কিন্তু সমস্ত জলজ উদ্ভিদ কিন্তু জলে ভাসমান উদ্ভিদ নয়। কারণ যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় অথচ তাদের মূল মাটির সঙ্গে, জলের নিচে থাকা মাটির সঙ্গে স্পর্শ করে থাকে, সেগুলো কিন্তু জলে ভাসমান উদ্ভিদ নয়। জলে ভাসমান উদ্ভিদ সেইগুলো যেগুলো জলে ভেসে বেড়ায়, অর্থাৎ মূল কখনোই জলের নিচে থাকা মাটিকে স্পর্শ করবে না। এই ধরনের জলে ভাসমান উদ্ভিদের উদাহরণ কি না? কচুরিপানা। দেখো, পরের প্রশ্ন যে পদ্ম কি তাহলে জলে ভাসমান উদ্ভিদ? ব্যাখ্যা দাও। এই প্রশ্ন যদি হয়, তোমরা বলবে যে না, পদ্ম জলে ভাসমান উদ্ভিদ নয়। কারণ পদ্মের মূল বা শিকড় জলের নিচে থাকা মাটিকে আঁকড়ে ধরে থাকে। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ জলে রয়েছে অথচ তাদের মূল জলের নিচে থাকা মাটিকে স্পর্শ করে আছে বা ধরে আছে, তারা কিন্তু জলে ভাসমান উদ্ভিদ নয়, তারা জলজ উদ্ভিদ। দেখো, তার মানে সেই দিক থেকে দেখতে গেলে পদ্ম জলজ উদ্ভিদ হলেও জলে ভাসমান উদ্ভিদ নয়, কারণ এর মূল বা শিকড় মাটির তলায়, জলের তলায় থাকা মাটিকে স্পর্শ করে থাকে। পরে প্রশ্ন, কাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয় বা উদ্ভিদের রান্নাঘর কোনটি? এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে তোমরা লিখবে যে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। কেন? দেখো, পরের প্রশ্ন যে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয় কেন? সেক্ষেত্রে তোমরা বলবে যে উদ্ভিদের পাতার মধ্যে তার খাদ্য প্রস্তুত হয়, অর্থাৎ উদ্ভিদ তার খাদ্য পাতার মধ্যে প্রস্তুত করে বলে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। দেখো, পরের প্রশ্ন যে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছের নাম বলো। এর উত্তর হবে শ্যাওলা। পরের প্রশ্ন যদি হয় এরকম যে জলের নিচে জন্মানো গাছের নাম করো, উত্তর হবে পদ্ম। অর্থাৎ জলজ উদ্ভিদ যেটা জলের নিচে যার শিকড় আটকানো থাকে সেটা হচ্ছে পদ্ম, জলজ উদ্ভিদ। কিন্তু জলে ভাসমান উদ্ভিদের নাম করো বললে হবে কচুরিপানা। বুঝতে পারলে? তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স। পদ্ম জলজ উদ্ভিদ অর্থাৎ জলের নিচে জন্মায়, যে পদ্মের যে শিকড় সেটা জলের নিচে থাকা মাটিকে স্পর্শ করে থাকে, এবং পদ্ম ফুলটা জলের ওপরে ফোটে, অর্থাৎ এটা হচ্ছে জলজ উদ্ভিদ, এটা জন্মায় কিন্তু জলের তলায় যে মাটি সে মাটির মধ্যে। ঠিক আছে? আর জলে ভাসানো উদ্ভিদ কোনটা না? কচুরিপানা। এর মূল কখনোই জলের নিচে থাকা মাটিকে বা পাঁককে এরা স্পর্শ করে না। দেখো, তাহলে পরের প্রশ্ন যদি হয় যে শুকনো মাটিতে জন্মানো একটি গাছের নাম করো, উত্তর হবে আম গাছ। কয়েকটি পাহাড়ি গাছের নাম করো। তার মানে কি? পাহাড়ি অঞ্চলে জন্মানো কয়েকটি গাছের নাম করতে বলা হয়েছে। কি কি? দেখো, ওক, পাইন, রডোডেন্ড্রন, এই তিনটে নাম মনে রাখো তাহলেই হবে। ওক, পাইন, রডোডেন্ড্রন।
দেখো পরের প্রশ্ন, যে মরুভূমিতে বা বালিতে জন্মানো গাছের নাম করো। অর্থাৎ যে সমস্ত গাছ বালিযুক্ত মাটিতে বেশি জন্মায়, মরুভূমিতে জন্মায়, এই ধরনের গাছ কোনগুলো হবে না? ফনিমনসা, ক্যাকটাস। অর্থাৎ যে সমস্ত গাছগুলোতে দেখা যায় কি পাতার থেকে কাঁটার পরিমাণ বেশি থাকে। দেখো পরের প্রশ্ন, যে নোনা জলের আশেপাশে জন্মানো গাছের নাম করো। অর্থাৎ যে সমস্ত গাছ নোনা মাটিতে জন্মায় এমন গাছের উদাহরণ করতে বলা হয়েছে। কি হবে না? নারকেল, সুন্দরী গড়ান, গেওয়া, এই সমস্ত গাছগুলো এরা নোনা জলের আশেপাশে জন্মায়। ঠিক আছে, তার মানে এরা নোনা মাটিতে জন্মায়। দেখো একটি কাঁটাযুক্ত গাছের নাম করো। পরের প্রশ্ন, তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা কি লিখবে না? গোলাপ, পনিমনসা, ক্যাকটাস, এগুলো হচ্ছে সবই কাঁটাযুক্ত গাছ। পরের প্রশ্ন যদি হয় যে ফুল এবং ফল হয় না এমন একটি গাছের নাম বলো, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে মস, ফার্ন, ছত্রাক বা ব্যাঙের ছাতা। এগুলো কিন্তু কোনোটাতেই ফুলও হয় না, ফলও হয় না। পরের প্রশ্ন দেখো, ফুল এবং ফল দুটোই হয় এমন একটি গাছের নাম বলো। এরকম তো গাছ অনেক আছে যেখানে ফুলও হবে, ফলও হবে। কি হবে সেই গাছের নাম? যেমন ধরো কলা, আম, কুমড়ো, লাউ ইত্যাদি। এই সমস্ত গাছে ফুল ফল দুটোই হয়, তোমরা সবাই জানো। দেখো যদি পরের প্রশ্ন এরকম হয় যে একটি বিষাক্ত গাছের নাম করো, তাহলে তোমরা লিখবে ধুতুরা, আকন্দ ইত্যাদি। এইগুলো একটি বিষাক্ত গাছ, কারণ ধুতুরা ফুল কিন্তু মানে ধুতুরা ফল কিন্তু খুবই বিষাক্ত হয়। এবার দেখো যদি বলা হয় যে কাঠ পাওয়া যায় এমন একটি গাছের নাম করো, তাহলে কি হবে? তোমরা বলবে যে শাল গাছ, সেগুন গাছ, এই সমস্ত গাছ থেকে কাঠ পাওয়া যায়। অর্থাৎ আমাদের যে আসবাবপত্র বা ফার্নিচার যে সমস্ত কাঠ থেকে তৈরি হয় সেগুলো শাল, সেগুন। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে একটি লতানো গাছের নাম করো। কি হবে না? লাউ, কুমড়ো ইত্যাদি। এগুলো সব লতিয়ে চলে। আর লক্ষ্য করে দেখবে যে সমস্ত গাছ লতিয়ে চলে তাদের কিন্তু একটা আকর্ষ বলে জিনিস থাকে, সেই গাছের একটা অংশ থাকে যেটা আকর্ষ বলা হয়। সেই আকর্ষের কাজ হচ্ছে সেই লতানো গাছগুলো কোনো কিছুকে অবলম্বন করে উপর দিকে বেড়ে ওঠে, আর যা আঁকড়ে ধরে বা অবলম্বন করার জন্য তাদের যে অংশটা বেরোয় গাছ থেকে তাকে আমরা আকর্ষ বলি। দেখো পরের প্রশ্ন হচ্ছে যে আকর্ষ কোন ধরনের গাছে দেখা যায়। একটু আগে তোমাদের বললাম আকর্ষ কোন ধরনের গাছে দেখা যায়, তাহলে কি হবে উত্তর? না, লতানো গাছে আকর্ষ দেখা যায়, যেমন লাউ, কুমড়ো, এই সমস্ত গাছে আকর্ষ থাকে। এবার দেখো পরের প্রশ্ন হচ্ছে আমরা গাছ থেকে কি কি পাই। এর উত্তর হবে আমরা গাছ থেকে আমাদের শ্বাসবায়ু, অক্সিজেন পাই, ফুল পাই, ফল পাই, খাদ্য, কাঠ ইত্যাদি অনেক কিছুই আমরা গাছ থেকে পেয়ে থাকি। কোন গ্যাস দিয়ে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে? এর উত্তর হবে যে পরিবেশের কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। পরে প্রশ্ন, যে খাদ্য প্রস্তুত করার সময় কোন গ্যাস পরিবেশে ছেড়ে দেয়? এর উত্তর হবে অক্সিজেন। এ কথা তোমরা জেনে রাখো যে উদ্ভিদ যখন খাদ্য প্রস্তুত করে তখন পরিবেশ থেকে তারা কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয়, আর তার সঙ্গে উদ্ভিদের দেহে থাকে কি ক্লোরোফিল নামক একটা জিনিস থাকে। সেই উদ্ভিদ পরিবেশ থেকে যে গ্যাস নেয় অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং উদ্ভিদের দেহে থাকা ক্লোরোফিল, আর সূর্যের আলো আর জল, এই চারটে জিনিস দিয়ে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। তাহলে আর এই খাদ্য প্রস্তুত যখন হয়ে যায় সেই সময় কিন্তু উদ্ভিদ একটা গ্যাস বার করে, মানে তৈরি করে সেই গ্যাসটা, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। সেই গ্যাসটা উদ্ভিদ পরিবেশে ছেড়ে দেয়। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে উদ্ভিদ পরিবেশ থেকে কোন গ্যাসটা নিচ্ছে খাদ্য প্রস্তুত করার সময়? উদ্ভিদ পরিবেশ থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর পরিবেশে ছেড়ে দিচ্ছে কোন গ্যাস? ছেড়ে দিচ্ছে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, দেখো তাহলে এবার যে পরের প্রশ্নগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো যদি এখানে প্রশ্ন করা হয় প্রথম প্রশ্নটা যে পরিবেশের কোন গ্যাস দিয়ে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। পরের প্রশ্ন, যে খাদ্য প্রস্তুত করার সময় কোন গ্যাস পরিবেশে ছেড়ে দেয়? উত্তর হবে অক্সিজেন গ্যাস। পরের প্রশ্ন, যে খাদ্য প্রস্তুত করতে গেলে উদ্ভিদ কি কি প্রয়োজন? তোমরা বলবে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সূর্যের আলো, জল এবং ক্লোরোফিল। লাস্ট প্রশ্নটা দেখো, যে মালভূমি অঞ্চলে জন্মানো দুটি গাছের নাম লেখো। উত্তর হবে শাল এবং সেগুন গাছ, এরা কিন্তু মালভূমি অঞ্চলে জন্মায়। পরের প্রশ্ন দেখো, যে তুলো পাওয়া যায় কোন গাছ থেকে? তোমরা বলবে শিমুল গাছ, কার্পাস গাছ, এই দুটো গাছ থেকে তুলো পাওয়া যায়। যদি প্রশ্ন হয় যে আঠা পাওয়া যায় এমন একটি গাছের নাম বলো, উত্তর হবে শাল গাছ। কারণ তোমরা জানবে যে ধুনো, যেটা আমরা ধুনো দিই তাই তো, সেই ধুনো হচ্ছে শাল গাছের আটা শুকিয়ে তৈরি হয়। তাহলে একটি ভেষজ গাছের নাম করে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে উত্তর দেবে তোমরা যে তুলসী, নিম, বাসক, সিংকোনা, এগুলো সব হচ্ছে ভেষজ গাছ। ভেষজ গাছ মানে কি? সেই সমস্ত গাছকে ভেষজ গাছ বলা হয় যেগুলো থেকে ওষুধ তৈরি হয়। দেখো তেল পাওয়া যায় এমন একটি গাছের নাম বলো। এই প্রশ্নের উত্তর হবে যে সর্ষে, বাদাম, নারকেল, তিল, সূর্যমুখী ইত্যাদি। এই সমস্ত গাছ থেকে কিন্তু তেল পাওয়া যায়, কারণ আমরা সর্ষে ভাঙিয়েই তো সর্ষের তেল পাই, তাই তো। দেখো পরের প্রশ্ন হচ্ছে স্থলজ প্রাণী বলতে কি বোঝো? উদাহরণ দাও। ঠিক
প্রশ্ন ধরে উত্তর লেখো যে স্থলজ প্রাণী তার মানে কি, যে সমস্ত প্রাণী স্থলভাগে জন্মায় বা স্থলভাগে বসবাস করে তাদের স্থলজ প্রাণী বলে। উদাহরণ কোনটা হবে? এর উদাহরণ হবে মানুষ, বাঘ, কুকুর, পিঁপড়ে, এগুলো সবাই হচ্ছে স্থলজ প্রাণী, কারণ এরা স্থলভাগে জন্মায়, স্থলভাগে এরা বাসস্থান করে বা বসবাস করে। দেখো পরের প্রশ্নটি এরকম হয় যে জলজ প্রাণী বলতে কি বুঝো, উদাহরণ দাও। তাহলে সেই ক্ষেত্রে তোমরা বলবে যে যে সমস্ত প্রাণী জলে বসবাস করে তাদের জলজ প্রাণী বলে। উদাহরণ কি হবে? তোমরা সবাই জানো, মাছ, তিমি ইত্যাদি এরা জলজ প্রাণী। কেন? কারণ এরা কিন্তু জলেই বসবাস করে। এখন যদি প্রশ্ন হয় যে উভচর প্রাণী কাদের বলা হয়, উদাহরণ দাও, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে যে সমস্ত প্রাণীরা জীবন চক্রে কিছুটা সময় জলে এবং কিছুটা সময় স্থলে কাটায় তাদের উভচর প্রাণী বলে। অর্থাৎ এরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই জীবন চক্রের একটা কথা আছে, তার মানে কি? তার মানে হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, এটাকে বলা হয় জীবন চক্র। তাহলে এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত প্রাণীরা যে সময়টা পায়, সেই সময়ের মধ্যে কিছুটা সময় ধরো তারা জলেও কাটাচ্ছে, আবার কিছুটা সময় স্থলভাগে কাটাচ্ছে। এই ধরনের যে সমস্ত প্রাণী আছে তাদের উভয়চর বা উভচর প্রাণী বলা হয়। এর উদাহরণ কি হবে? উদাহরণ হবে ব্যাঙ। দেখো পরের প্রশ্ন, কেন বলো তো ব্যাংককে উভচর প্রাণী বলে? তোমরা জানবে যে ব্যাং যখন জীবনের শুরুতে, অর্থাৎ যখন ব্যাঙাচি অবস্থায় থাকে, তখন ব্যাং কোথায় থাকে? তখন ব্যাং কিন্তু জলে থাকে। আর যখন ব্যাঙাচি অবস্থা থেকে ব্যাঙে পরিণত হয়, তখন কিন্তু ব্যাং জল থেকে ডাঙায় চলে আসে। এই জন্যই ব্যাং হচ্ছে একটি উভচর প্রাণীর উদাহরণ। দেখো পরের প্রশ্ন হচ্ছে যে দেওয়ালে থাকে এমন একটি প্রাণীর নাম লেখো। কি তোমরা বলো? টিকটিকি, গুড। দেখো পরের প্রশ্ন হচ্ছে যদি ফুলে ফুলে ঘুরে বেড়ায় এমন একটি প্রাণীর নাম লেখো। কারা ফুলে ফুলে উড়ে বেড়ায় বা ঘুরে বেড়ায়? উত্তর হবে প্রজাপতি, মৌমাছি এরা। দেখো যদি পরের প্রশ্ন এরকম হয় যে পাতায় থাকে এমন একটি প্রাণীর উদাহরণ দাও। কে পাতায় থাকে? পাতায় থাকবে গাছের পোকা, কারণ তারা খায় পাতা, তাই তো, গাছের পাতা খায় বলেই তো তারা গাছের পাতায় থাকে। তাহলে গাছের পোকা। দেখো যদি পরের প্রশ্ন এরকম হয় যে জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না এমন একটি প্রাণীর নাম লেখো, তোমরা কি বলবে? তোমরা বলবে অ্যামিবা এবং ব্যাকটেরিয়া। এরা জলে থাকে অথচ এদের খালি চোখে দেখা যায় না। দেখো যদি প্রশ্নটা এরকম হয় যে মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীদের কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, তোমরা লিখবে যে মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীদের দুইটি ভাগে ভাগ করা যায়, যথা মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণী। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে মেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয়, উদাহরণ দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়। যেমন মানুষ, কুকুর, বাঘ এরা সবাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এবার যদি প্রশ্ন হয় যে অমেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয়, উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। তাহলে এদের উদাহরণ কি হবে? এদের উদাহরণ হবে কেঁচো, কেন্ন, মশা, এরা সব অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। এখন যদি প্রশ্ন হয় যে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো, তাহলে কি হবে? দেখো প্রথম পার্থক্য তোমরা তো অবশ্যই লিখবে যে মেরুদণ্ডী প্রাণী তারা যাদের মেরুদণ্ড আছে, আর অমেরুদণ্ডী প্রাণী তারা যাদের মেরুদণ্ড নয়। আর পরের পার্থক্যে তোমরা উদাহরণ লিখে দেবে। যেমন মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হচ্ছে কি? মানুষ, গরু, এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আর অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হচ্ছে কেঁচো, কেন্ন ইত্যাদি। দেখো এবার যদি পরের প্রশ্ন এরকম হয় যে মাছের আঁশের উপস্থিতির উপর ভিত্তি করে মাছকে কতগুলি ভাগে ভাগ করা যায় ও কি কি। তোমরা সবাই জানো মাছের আঁশে, মানে মাছের শরীরে যে আঁশ থাকে তার উপর ভিত্তি করে মাছকে কতগুলি শ্রেণীতে ভাগ করা যায়। এর উত্তর তোমরা লিখবে যে মাছকে আঁশের উপস্থিতি অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আঁশ যুক্ত মাছ, আর দ্বিতীয় হচ্ছে আঁশবিহীন মাছ। বুঝতে পারলে? তাহলে এখন পরের প্রশ্ন যদি এরকম হয় যে আঁশ যুক্ত মাছের উদাহরণ দাও দুইটি, তাহলে তোমরা লিখবে রুই, কাতলা। অর্থাৎ এইগুলো হচ্ছে আঁশযুক্ত মাছ, মানে এই মাছগুলোর হচ্ছে শরীরে আঁশ থাকে। এবার যদি প্রশ্ন হয় যে দুইটি আঁশবিহীন মাছের উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমরা লিখবে মাগুর, বোয়াল। অর্থাৎ মাগুর, বোয়াল, শিঙি এই সমস্ত যে মাছগুলো আছে তাদের কিন্তু শরীরে আঁশ থাকে না, সেই জন্য এদের হচ্ছে আঁশবিহীন মাছ বলা হয়। এখন দেখো পরের প্রশ্নে কি আছে, এখানে বলা হয়েছে যে লেজের সাহায্যে মাছ কি করে। উত্তর তোমরা লিখবে যে লেজের সাহায্যে মাছ জলের মধ্যে দিক পরিবর্তন করে। অর্থাৎ মাছ যখন জলের ভেতর দিয়ে যায় তখন পাখনার সাহায্যে, মনে রাখবে, মাছ কিন্তু জলে সাঁতার কাটে, কিন্তু দিক পরিবর্তন করে হচ্ছে লেজের সাহায্যে। অর্থাৎ মাছটা ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে সেটা নির্ধারণ করে মাছ লেজের সাহায্যে। মাছ যদি লেজ মাছ যদি তার লেজকে ডান দিকে ঘোরায় তাহলে সেক্ষেত্রে মাছ বাঁ দিকে চলে যায়, আর মাছ যদি লেজকে বাঁ দিকে ঘোরায়
সেক্ষেত্রে জানবে মাছ ডান দিকে চলে যায়। তাহলে লেজের কাজ কি? লেজের সাহায্যে মাছ জলের মধ্যে দিক পরিবর্তন করে। পরের প্রশ্ন হচ্ছে পাখনা মাছের কি কাজে লাগে? উত্তর হবে পাখনার সাহায্যে মাছ জলে সাঁতার কাটে। দেখো পরের প্রশ্ন হচ্ছে ব্যাঙ এবং কচ্ছপের একটি করে মিল এবং অমিল লেখো। মিল এবং অমিল লিখতে বলছে। তাহলে ব্যাঙ এবং কচ্ছপের মিল কি আছে? মিলের ক্ষেত্রে তোমরা লিখবে যে দুজনেই ডাঙা এবং জল দু জায়গাতেই থাকে, অর্থাৎ ব্যাঙ এবং কচ্ছপ দুজনেই কিন্তু ডাঙাতেও থাকে এবং জলেও থাকে। আর অমিলটা কোথায়? অমিল তোমরা লিখবে যে ব্যাঙের শরীরে শক্ত আবরণ নেই, কিন্তু কচ্ছপের শরীরে শক্ত আবরণ আছে। তাই তো কচ্ছপ, ঝিনুক এগুলোর শরীরে একটা কচ্ছপ আবরণ থাকে। দেখো পরের প্রশ্ন যদি এরকম হয় যে সাপ এবং কেঁচোর মধ্যে একটি করে মিল এবং একটি করে অমিল লেখো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা প্রথমে লিখবে মিলটা কি আছে। তোমরা লিখবে যে দুজনেরই দেহ লম্বা নলের মতো, অর্থাৎ সাপ এবং কেঁচোর এটা একটা মিল হলো কি না, সাপ এবং কেঁচো দুজনেরই দেহ লম্বা নলের মতো। এবার চলো অমিল কি আছে দেখি। তোমরা লিখবে যে কেঁচোর শরীরে আঁশ নেই কিন্তু সাপের শরীরে আঁশ আছে, অর্থাৎ কেঁচো শরীরে আঁশ নেই কিন্তু সাপের শরীরে আঁশ আছে, এটা কিন্তু একটি অমিল। এবার যদি প্রশ্ন হয় যে রুই মাছ এবং চিংড়ি মাছ এর মধ্যে একটি করে মিল এবং একটি করে অমিল লেখো, তাহলে প্রথমে মিলটা দেখা যাক কি আছে। তোমরা লিখবে যে দুজনেই জলে থাকে, অর্থাৎ রুই মাছও জলে থাকে আবার চিংড়ি মাছও জলে থাকে। এবং চলো এবার ওদের মধ্যে অমিল কি আছে দেখি। তোমরা লিখবে যে রুই মাছ মেরুদণ্ডী প্রাণী কিন্তু চিংড়ি মাছ অমেরুদণ্ডী প্রাণী। তার মানে রুই মাছের মেরুদণ্ড আছে এবং চিংড়ি মাছের মেরুদণ্ড নেই। দেখো পরের প্রশ্ন যদি হয় যে প্রজাপতি এবং পাখির একটি করে মিল এবং একটি করে অমিল লেখো। চলো আগের বারের মতোই প্রথমে আমরা মিলটা কি আছে দেখে নিই। প্রথমে লিখবে যে দুজনেরই ডানা আছে, এটাতে মিল, অর্থাৎ প্রজাপতি এবং পাখি দুজনেরই কিন্তু ডানা আছে, এটা হচ্ছে মিল। আর অমিল হচ্ছে যে প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণী কিন্তু পাখি মেরুদণ্ডী প্রাণী, এটা হচ্ছে তাদের অমিল। একই রকম ভাবে যদি প্রশ্ন হয় যে নিচের প্রাণীগুলোর আত্মরক্ষার প্রয়োজনে কি কি শারীরিক বৈশিষ্ট্য রয়েছে তা লেখো। যেমন ধরো কোন কোন প্রাণীর নাম দিয়েছে নিচে, তোমায় লিখতে হবে সজারু, গরু, হাতি, টিকটিকি আর হাতি, গিরগিটি আর বাঘ। এদের কি কি শারীরিক বৈশিষ্ট্য তৈরি হয়েছে আত্মরক্ষার জন্য সেগুলো তোমায় লিখতে হবে। চলো শুরু করি সজারুকে দিয়ে। তোমরা লিখবে যে সজারুর গায়ে কাঁটা আছে, সেগুলো কিন্তু আত্মরক্ষার জন্য তৈরি হয়েছে, অর্থাৎ সজারুর গায়ের কাঁটা এটা হচ্ছে আত্মরক্ষার জন্য তাদের শারীরিক গঠন লাভ করেছে সজারুর গায়ের কাঁটা। এবার চলো লিখি আমরা গরু। গরুর শিং আত্মরক্ষার কাজে লাগে, অর্থাৎ গরুর কোন জিনিসটা আত্মরক্ষার কাজে লাগে? গরুর শিং আত্মরক্ষার কাজে লাগে, কারণ গরুকে কেউ ধরতে গেলে বা মারতে গেলে গরু কিন্তু শিং দিয়ে গোঁতাতে আছে, তাই তো। আবার দেখো হাতি, হাতির ক্ষেত্রে তোমরা জানবে যে হাতির সুর এটা আত্মরক্ষার কাজে লাগে, অর্থাৎ হাতিকে কেউ আক্রমণ করতে গেলে হাতি কিন্তু তাকে সুরে করেই আঘাত হানে। এবার ধরো গিরগিটি, গিরগিটি কোন জিনিসটা আত্মরক্ষার কাজে লাগে? গিরগিটি যখন যেখানে থাকে তখন সেই জায়গার রং ধারণ করতে পারে, এটা কিন্তু গিরগিটির আত্মরক্ষার কাজে লাগে। ধরো কেউ গিরগিটিকে আক্রমণ করতে গেছে বা কেউ মারতে গেছে, গিরগিটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সে যখন যেখানে থাকে সেই জায়গার রং ধারণ করতে পারে। এর ফলে সে কিন্তু সহজেই বন জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়তে পারে, অর্থাৎ এই কাজের ফলে, এই গুণের ফলে গিরগিটি আত্মগোপন করতে পারে বা সহজে লুকিয়ে পড়তে পারে যাতে কেউ তাকে আঘাত হানতে না পারে। এবার হচ্ছে বাঘ, বাঘের গায়ে যে ডোরাকাটা দাগ থাকে সেটা কিন্তু থাকার ফলে বাঘ সহজেই শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে, এটা হচ্ছে বাঘের একটা আত্মরক্ষার কাজে লাগে। অর্থাৎ বাঘের গায়ে ডোরাকাটা দাগ, সেই ডোরাকাটা দাগের ফলে বাঘ কিন্তু সহজেই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়তে পারে, যেটা তার আত্মরক্ষার কাজে লাগে। এবার দেখো যে হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে কেন, যদি প্রশ্ন হয় তার উত্তর তোমরা কি লিখবে। অর্থাৎ যদি প্রশ্ন হয় যে হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে কেন, তাহলে তোমরা লিখবে যে সাঁতার কাটার সুবিধার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া। এখন যদি প্রশ্ন হয় যে এমন দুটি প্রাণীর নাম করো যাদের নরম শরীরটা শক্ত আবরণে ঢাকা থাকে, তাহলে কি বলবে? তোমরা বলবে যে শামুক, ঝিনুক, কচ্ছপ, এদের নরম শরীর বাইরের একটা শক্ত খোলসের মধ্যে ঢাকা থাকে। দেখো যদি প্রশ্ন হয় যে শামুক ও ঝিনুকের শরীরটা শক্ত খোলসের ভিতরে থাকে কেন, কি জন্য থাকে, তাহলে তোমরা লিখবে যে শরীরের নরম অংশকে রক্ষা করার জন্য তাদের শরীরটা শক্ত খোলকের ভিতরে ঢাকা থাকে। এখন যদি প্রশ্ন হয় যে কাদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে, তোমরা লিখবে যে পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। এখন যদি প্রশ্ন হয় যে পাখির শরীরের ভিতরে এই বাতাস ভরা থলি থাকে কেন, তাহলে কি লিখবে? তোমরা লিখবে যে আকাশে ওড়ার জন্য পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে, অর্থাৎ
পাখি যখন আকাশে উড়বে তার মানে কি তার শরীরটাকে হালকা করতে হবে, তবে তো সে উঠতে পারবে, ভারী হলে উঠতে পারবে না। সেই জন্য শরীরকে হালকা করার জন্য পাখির শরীরের ভেতরে কিছু বাতাস ভরা থলি থাকে, যার ফলে সে আকাশে অনেকক্ষণ ধরে উড়ে থাকতে পারে। দেখো, যদি প্রশ্ন হয় যে পাখিরা কি খায়, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে পাখিরা বিভিন্ন রকমের দানা শস্য, পোকামাকড় ইত্যাদি খায়। এখন যদি প্রশ্ন হয় যে কোন প্রাণী ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে মৌমাছি, পিঁপড়ে, কাক, এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। কিংবা ধরো যদি প্রশ্ন হয় যে কোন প্রাণী মাঝে মাঝেই বাসস্থান পরিবর্তন করে, তাহলে তোমরা লিখবে পিঁপড়ে এবং মৌমাছি, এরা মাঝে মধ্যেই কিন্তু বাসস্থান পরিবর্তন করে। তোমরা দেখে থাকবে যে পিঁপড়ে মাঝে মধ্যেই মুখে ডিম নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বাসা চেঞ্জ করে। আবার মৌমাছিও তাই, তারা কিন্তু মৌচাক বিভিন্ন জায়গায় সবসময় এক জায়গাতেই মৌচাক করে থাকে না, তারা বিভিন্ন জায়গায় মৌচাকের স্থান পরিবর্তন করে। এক জায়গার মৌচাক মৌচাকে কিছু মৌমাছি থাকার পর তারপর দেখবে যখন সময় আসে ওরা কিন্তু পুরো মৌচাকটা ফেলে রেখে সমস্ত মৌমাছি একসঙ্গে চলে যায় অন্য কোনো গাছে বা অন্য কোনো স্থানে, যেখানে তারা নতুন করে আবার মৌচাক বানায়। তাহলে যদি প্রশ্ন হয় যে ডিম পাড়ে এমন 4টি প্রাণীর নাম লেখো, তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে হাঁস, মুরগি, টিকটিকি, সাপ, এরা প্রত্যেকেই কিন্তু ডিম পাড়ে, অর্থাৎ ডিম ফুটে এদের বাচ্চা বেরোয়। এবার যদি প্রশ্ন হয় যে জাবর কাটে এমন 2টি প্রাণীর নাম বলো, অর্থাৎ জাবর কাটে কে? তোমরা লিখবে গরু, ছাগল। এখন যদি প্রশ্ন হয় যে লাফ দিয়ে চলে এমন কোন প্রাণী, তোমরা সবাই জানো ব্যাঙ, সে তো লাফিয়ে লাফিয়ে চলে, তাই তো? যদি প্রশ্ন হয় যে মোম দিয়ে সুন্দরভাবে বাসা বানাতে পারে কে? কে? তোমরা সবাই জানো মৌমাছি, কারণ মৌমাছি যে বাসা সেটা হচ্ছে মৌচাক, আর মৌচাক ভেঙেই কিন্তু আমরা সেখান থেকে মধু এবং মোম পাই। তাহলে মোম দিয়ে সুন্দরভাবে বাসা বানাতে পারে কে বললে তোমরা লিখবে মৌমাছি। দেখো, যদি পরের প্রশ্ন এরকম হয় যে স্পর্শ করলে গুটিয়ে যায় কোন প্রাণী, তোমরা সবাই জানো কেন্ন, কারণ কেন্নকে দেখবে যদি যখন কেন্ন চলবে বা হাঁটবে বা যাবে সেই সময় ওকে স্পর্শ করলেই সে কিন্তু গুটিয়ে যায়। তাহলে যদি পরের প্রশ্ন এরকম হয় যে পা নেই এমন 3টি প্রাণীর নাম বলো, তাহলে তোমরা লিখবে যে কেঁচো, কৃমি, মাছ এবং জোঁক, এদের কারোর কিন্তু পা নেই। দেখো, যদি প্রশ্ন এরকম হয় যে ফুলে ফুলে মধু সংগ্রহ করে কে, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে মৌমাছি, কারণ মৌমাছি ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়, তাই তো? দেখো, যদি প্রশ্ন এরকম হয় যে একটি প্রাণীর নাম করো যেটি অন্য প্রাণীর শরীরে বসবাস করে, কি হবে? দেখো, এর উত্তর হবে কৃমি, কারণ তোমরা সবাই জানো এই কৃমি কি আমাদের পেটের ভিতরে একটা কৃমি হয়, তাই তো? আর কিন্তু থাকে কার মধ্যে? দেখো, মানুষের শরীরে থাকতে, তাহলে একটা প্রাণী অন্য প্রাণীর শরীরের ভেতর থাকতে, সেটা কি না কৃমি। পরের প্রশ্ন, মাটির নিচে গর্ত করে বসবাস করে কোন প্রাণী? এর উত্তর হবে ইঁদুর, খরগোশ, পিঁপড়ে, এরা সবাই কিন্তু মাটির মধ্যে গর্ত করে থাকে। যদি প্রশ্ন এরকম হয় যে ডানা আছে কিন্তু মেরুদণ্ড নয়, কোন প্রাণীর? উত্তর হবে মশা, মাছি, প্রজাপতি, আরশোলা, এদের প্রত্যেকের কিন্তু ডানা আছে কিন্তু এরা কেউই মেরুদণ্ড প্রাণী নয়। দেখো, পাখি কিন্তু হবে না, কেন হবে না? কারণ পাখির ডানা আছে ঠিকই, কিন্তু এরা মেরুদণ্ডী প্রাণী। তাহলে দেখো, পরের প্রশ্নটা ঠিক ওইটাই দেওয়া আছে। দেখো, লক্ষ্য করে দেখো যে পতঙ্গের ডানা আছে কিন্তু মেরুদণ্ড নেই কোন প্রাণী? তোমরা বললে এটা যে মশা, মাছি, প্রজাপতি, আরশোলা। ঠিক আছে। এবার যদি পরের প্রশ্নটা এরকম হয় যে কয়েকটি পতঙ্গের উদাহরণ দাও, তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে মশা, মাছি, আরশোলা, এটা হচ্ছে পতঙ্গ। এবার যদি প্রশ্ন এরকম হয় যে পতঙ্গের কতগুলি করে পা থাকে, তোমরা লিখবে যে প্রত্যেকটি পতঙ্গেরই কিন্তু 6টি করে বা 3 জোড়া করে পা থাকে। যদি প্রশ্নটা এরকম হয় যে সাপ কখন খাদক এবং কখন খাদ্য, তাহলে তোমরা এই প্রশ্নটা ঠিক উত্তর এভাবে লিখবে। দেখো, সাপ যখন ব্যাঙকে খায় তখন সাপ খাদক, আবার চিল যখন সাপকে খায় তখন সাপ খাদ্য। বুঝতে পারলে? তাহলে দেখো, যদি পরের প্রশ্ন এরকম হয় যে বাঁদর কখন খাদক এবং কখন খাদ্য, তাহলে এই প্রশ্ন উত্তরে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে বাঁদর যখন ফলমূল খাচ্ছে তখন বাঁদর খাদক, কিন্তু বাঘ যখন বাঁদরকে খাচ্ছে তখন বাঁদর খাদ্য, অর্থাৎ বাঘের খাদ্য হয়ে যাচ্ছে তখন বাঁদর। দেখো, যদি পরের প্রশ্নটা এরকম হয় যে মাছ কখন খাদক এবং কখন খাদ্য, উত্তর তোমরা লিখবে মাছ যখন শ্যাওলা বা জলের অন্য কোনো পোকামাকড় খাচ্ছে তখন সে খাদক, কিন্তু মাছরাঙা বা অন্য কোনো বড় পাখি বা মানুষজন যেই হোক না কেন, তারা যখন মাছকে খাচ্ছে তখন মাছ খাদ্যে পরিণত হচ্ছে। ঠিক আছে। দেখো, যদি পরের প্রশ্নটা এরকম হয় যে সবচেয়ে ছোট্ট পাখির নাম কি, তাহলে তোমরা লিখবে হামিং বার্ড। এটা কিন্তু সবচেয়ে ছোট পাখি, এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যে সবচেয়ে ছোট পাখির নাম কি? উত্তর হবে হামিং বার্ড। আর সবচেয়ে বড় পাখির নাম কি? এর উত্তর হবে উট পাখি। এখন যদি প্রশ্ন হয় যে ঝাড়ুদার পাখি কাকে বলে,
এর উত্তর হবে কাক, অর্থাৎ কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। এবার যদি প্রশ্ন হয় যে তাঁতি পাখি কাকে বলা হয়, এর উত্তর হবে বাবুই। দর্জি পাখি কাকে বলা হয়, এর উত্তর হবে টুনটুনি, অর্থাৎ টুনটুনি পাখিকে দর্জি পাখি বলা হয়। যদি বলা হয় যে বসন্তের দূত কোন পাখিকে বলা হয়, তাহলে এর উত্তর হবে কোকিলকে বসন্তের দূত বলা হয়। ধরো পরের প্রশ্ন যদি এরকম হয় যে কোন পাখিকে শান্তির দূত বলা হয়, তাহলে উত্তর হবে সাদা পায়রা। মাথায় রাখবে পায়রা কিন্তু অবশ্যই সাদা, এই কথাটা লিখবি যে সাদা পায়রাকে বসন্তের দূত বলা হয়। দেখো, সরি, সাদা পায়রাকে শান্তির দূত বলা হয়। তার মানে কোকিল হচ্ছে বসন্তের দূত, আর সাদা পায়রা হচ্ছে শান্তির দূত। ভারতের জাতীয় পাখি কোনটি, এই প্রশ্নটার উত্তর হবে ময়ূর, অর্থাৎ ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয়। এবার যদি প্রশ্ন হয় যে বিলুপ্ত প্রাণী কাদের বলা হয়, উদাহরণ দেয়, তাহলে কি হবে, তোমরা লিখবে, দেখো প্রশ্ন ধরেই উত্তর হবে বিলুপ্ত প্রাণী, অর্থাৎ তোমরা লিখবে যে যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ কি বিলীন হয়ে গেছে, তাদের বিলুপ্ত প্রাণী বলে। বিলুপ্ত প্রাণীরা পৃথিবীতে আর একটাও নেই, অর্থাৎ বিলুপ্ত প্রাণী সেইগুলো যেগুলো পৃথিবীতে কোনো এক সময় ছিল, কোনো কারণে এখন আর একটাও নেই, সেগুলো সবাই হচ্ছে বিলুপ্ত প্রাণীর উদাহরণ। এবার ধরো বিলুপ্ত প্রাণীর উদাহরণ কি কি দেবে, তোমরা বলবে যে বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথার হাঁস এবং নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ, এগুলো সব কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তার মানে কি কোনো এক সময় এগুলো সবাই পৃথিবীতে ছিল, কিন্তু বর্তমানে আর একটাও নেই, সেই জন্য এরা সবাই বিলুপ্ত প্রাণীর উদাহরণ। দেখো যদি প্রশ্ন এরকম হয় যে লুপ্ত প্রায় প্রাণী বলতে কি বোঝো, বানানটা খেয়াল রাখবে, লুপ্ত প্রায়, আগেরটা ছিল বিলুপ্ত প্রাণী, এবার প্রশ্ন হচ্ছে লুপ্ত প্রায়। তাহলে লুপ্ত প্রায় প্রাণী বলতে কি বোঝো, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর তোমরা বলবে যে সমস্ত প্রাণীরা সম্পূর্ণরূপে এখনো পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি, কিন্তু তারা ক্রমশ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে চলেছে, তাদের লুপ্তপ্রায় প্রাণী বলা হয়। অর্থাৎ এখনো কিন্তু এরা পুরোপুরি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়নি, কিন্তু ক্রমশ তাদের সংখ্যা ক্রমাগত হারে, নির্দিষ্ট হারে কমে যাচ্ছে, অর্থাৎ তারা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। এই ধরনের প্রাণীগুলোকে বলা হয় বিলুপ্তপ্রায় প্রাণী। এদের উদাহরণ কি আছে, তোমরা বলবে যে পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, এক সিংহ বিশিষ্ট গন্ডার এবং কৃষ্ণসার হরিণ, এরা সবাই লুপ্ত প্রায় প্রাণীর উদাহরণ। তার মানে কি এই ধরনের প্রাণীগুলোর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং এরা বিলুপ্তির পথে, অর্থাৎ এখনো কিন্তু এরা পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি, কিন্তু এরা ক্রমশ বিলুপ্তির পথে, অর্থাৎ এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। দেখো পরের প্রশ্ন হচ্ছে কি কি কারণে বন্য প্রাণীদের সংখ্যা কমে যেতে পারে বলে তোমার মনে হয়, অর্থাৎ এক্ষেত্রে তোমরা লিখবে যে নিম্নলিখিত কারণগুলির জন্য বন্য প্রাণীদের সংখ্যা কমে যেতে পারে বলে আমার মনে হয়। যথা ক, কি না চোরা শিকারের ফলে বন্য প্রাণীর সংখ্যা কমে যেতে পারে, অর্থাৎ চোরা শিকারের ফলে মানে কি, দেখো শিকার করা আইন করে আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও মানুষ কিছু লোভে, অর্থের লোভে কিছু কিছু মানুষ আছে যারা চুরি করে প্রাণী শিকার করছে, এদেরকে বলা হয় চোরা শিকারী। তাহলে এই ধরনের চোরা শিকারের ফলে বন্য প্রাণীর সংখ্যা কমে যেতে পারে, তাই তো। খ, পরেরটা কি বলবে, তোমরা দেখবে যে গাছপালা কেটে ফেলার জন্য বন্য প্রাণীর সংখ্যা কমে যেতে পারে। দেখো আমরা যেমন বাড়ি ঘর ধরে থাকি, ঠিক সেরকম বন্য প্রাণী তাদের ঘর কি, তাদের ঘরই বলো কি বাসস্থানই বলো, সবই বনের গাছপালা। এখন মানুষ এতটাই স্বার্থান্বেষী হয়ে পড়েছে যে নিজেদের স্বার্থের জন্য তারা বনের বড় বড় গাছ কেটে ফেলছে, যার ফলে তাদের কিন্তু বাসস্থানের অভাব হওয়ায় এই ধরনের প্রাণী, বন্য প্রাণী খুব সংকটের মধ্যে পড়েছে এবং তাদের দেখা যাচ্ছে কিনা সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে এইভাবে গাছ কেটে ফেলা। তাহলে পরের পয়েন্ট তোমরা লিখবে যে দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণেও বন্য প্রাণীর সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ শুধু যে মানুষ সৃষ্টি কারণের ফলেই বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে তা নয়, প্রাকৃতিক কিছু কারণ আছে। যেমন ধরো দাবানল, দাবানল মানে কি, অনেক সময় বনে গাছে গাছে ঘষা লেগে আগুন ধরে যায়, আর সেই আগুন ক্রমশ বনের মধ্যে শুকনো গাছগুলোকে প্রথমে গ্রাস করে, তারপরে সম্পূর্ণ গ্রাস করে দেয় পুরো বনটাকে। অর্থাৎ এই আগুন এত দ্রুততাইতে ছড়িয়ে পড়ে যে সে বনের ভেতরে থাকা অসংখ্য প্রাণী নিমেষের মধ্যে মারা যেতে পারে এই দাবানলের কবলে পড়ে। তাহলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ও কিন্তু একটা কারণ হয়ে উঠতে পারে বন্য প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে। পরের প্রশ্ন এরকম হয়, দেখো যদি পরের প্রশ্ন এরকম হয় যে লুপ্তপ্রায় প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের
কি করা উচিত বলে তোমার মনে হয়? তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে লুপ্তপ্রায় প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের সঠিক উপায় অবলম্বন করে প্রাণীগুলোর সংরক্ষণ করতে হবে। বুঝতে পারলে? আবার বলছি, দেখো, যদি বলা হয় যে প্রশ্নটা এরকম হয় যে লুপ্তপ্রায় প্রাণীগুলোকে, অর্থাৎ যে প্রাণীগুলোর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, সেই প্রাণীগুলোকে যদি বিলুপ্তর হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের কি করা উচিত? এই ধরনের প্রশ্ন এলে তোমরা লিখবে যে লুপ্তপ্রায় প্রাণীগুলোকে, অর্থাৎ যাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, তাদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের সঠিক উপায় অবলম্বন করে প্রাণীগুলোর সংরক্ষণ করতে হবে। তাহলে এখন যদি প্রশ্ন হয় এই যে সংরক্ষণ বলতে কি বোঝো, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে যে কোনো জীব, ব্র্যাকেটে লিখবে উদ্ভিদ বা প্রাণী, কারণ জীব মানে কিন্তু উদ্ভিদও হয় প্রাণীও হয়, কোনো জীব যাতে পরিবেশ থেকে হারিয়ে না যায় বা বিলুপ্ত হয়ে না যায়, সেই জন্য সেই যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় তাকে বলা হয় সংরক্ষণ। অর্থাৎ সে উদ্ভিদই হোক কি প্রাণী হোক, অর্থাৎ সেই জীব সে যাতে পরিবেশ থেকে বিলুপ্ত না হয়ে যায় বা একেবারে শেষ না হয়ে যায় বা নিশ্চিহ্ন না হয়ে যায়, সেই জন্য যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় সংরক্ষণ। এখন যদি প্রশ্ন হয় যে প্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো, দেখো, ঠিক আগেরটা ছিল শুধু সংরক্ষণ প্রশ্ন, এবার বলতে প্রাণী সংরক্ষণ। তাহলে উত্তর হবে একই রকম, যে আগে বলেছিলাম যে কোনো জীব, এবার বলবো কোনো প্রাণী। ঠিক আছে? তাহলে প্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো? এর উত্তর হবে যে কোনো প্রাণী যাতে পরিবেশ থেকে হারিয়ে না যায় বা বিলুপ্ত হয়ে না যায়, সেই জন্য যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় তাকে বলা হয় প্রাণী সংরক্ষণ। দেখো, যদি পরের প্রশ্নটা এরকম হয় যে আমাদের দেশে লুপ্তপ্রায় বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কি কি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত প্রাণীগুলো লুপ্তপ্রায়, অর্থাৎ তাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, সেইগুলোকে রক্ষা করার জন্য আমাদের দেশে কি কি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে এর উত্তর তোমরা বলবে যে আমাদের দেশে লুপ্তপ্রায় বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। যেমন কি, প্রথমেই তোমরা লিখবে যে চোরা শিকার বন্ধ করা হয়েছে। তারপরে তোমরা লিখবে খেয়াল খুশি মতো ইচ্ছে মতো গাছ কাটা আইন করে নিষিদ্ধ করা হয়েছে, তাই তো? দেখো, আর একটা পয়েন্ট তোমরা লিখবে যে বেশ কিছু জায়গায় বিলুপ্ত প্রায় বন্য প্রাণীদের জন্য অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। এই অভয়ারণ্য কথার অর্থ কি? এই অভয়ারণ্য কথার অর্থ মানে তাদের জন্য একটা বিশেষ জায়গা করা হয়েছে যেখানে তাদের যত্ন করে রাখা হয়, এবং সেই জায়গায় তাদের মারা বা তাদের শিকার করা এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সেইখানে সাধারণ মানুষের প্রবেশাধিকারও নেই, বিশেষ পারমিশন নিয়ে তবেই কিন্তু তারা, সাধারণ মানুষ, সেখানে ঢুকতে পারবে। দেখো, পরের প্রশ্ন হচ্ছে জড় পদার্থ বলতে কি বোঝো? এর উত্তর হবে যে সমস্ত পদার্থের প্রাণ নেই তাদের জড় পদার্থ বলে। তাহলে আমরা তো আগেই পড়েছিলাম যে সজীব পদার্থ কাকে বলে, মানে যাদের প্রাণ আছে। ঠিক তার উল্টোটা হবে জড় পদার্থ। সজীব পদার্থ এবং এই জড় পদার্থ এই দুটো নিয়েই তো আমাদের পরিবেশ, তাই তো? তাহলে সজীব পদার্থ সেইগুলো যেগুলোর প্রাণ আছে, আর জড় পদার্থ সেইগুলো যাদের মধ্যে কোনো প্রাণ নেই। তাহলে দেখো, আবার বলছি, প্রশ্নটা হচ্ছে এরকম যে জড় পদার্থ বলতে কি বোঝো? এর উত্তর তোমরা লিখবে যে যে সমস্ত পদার্থের প্রাণ নেই তাদের জড় পদার্থ বলা হয়। দেখো, পরের প্রশ্ন, পদার্থ বলতে কি বলছো? তাহলে এর উত্তরে তোমরা লিখবে যে কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলা হয়। অর্থাৎ কোনো বস্তু, সেই বস্তুটা যে সমস্ত উপাদান দিয়ে তৈরি হয় সেটাকে, সেই বস্তুটির পদার্থ বলা হয়। দেখো, পরের প্রশ্ন যদি এরকম হয় যে বস্তুর আয়তন বলতে কি বোঝো, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে থাকে তাকে বস্তুটির আয়তন বলা হয়। অর্থাৎ তোমরা একটা জিনিস তো জেনেছো যে যে কোনো বস্তুই কোনো না কিছু জায়গা কিন্তু স্থান দখল করে থাকে। যেমন আমরা মানুষ একটা স্থান দখল করে আছি, একটা ইট সেও একটা স্থান দখল করে আছে, আবার একটা চেয়ার টেবিল হাতুড়ি সবাই কিন্তু কিছুটা স্থান দখল করে আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে স্থানটা দখল করে থাকছে এটাই হচ্ছে সেই বস্তুটির আয়তন। অর্থাৎ যদি বলা হয় যে কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝো, তাহলে তোমরা বলবে যে কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে থাকে তাকে বস্তুটির আয়তন বলা হয়। দেখো, পরের প্রশ্ন, কোনো বস্তুর ভর বলতে কি বোঝো, তাই তো? দেখো, এর উত্তর তোমরা লিখবে যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বস্তুটির ভর বলা হয়। অর্থাৎ আবার বলছি যে যদি প্রশ্ন হয় যে কোনো বস্তুর ভর বলতে কি বোঝো, তাহলে তোমরা বলবে যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বস্তুটির ভর বলা হয়। এখন পরের প্রশ্নটা দেখো, বলা হয়েছে যে পদার্থের অবস্থা কি কি, অবস্থা কয়টি এবং কি কি। অর্থাৎ যদি প্রশ্ন এরকম হয় যে পদার্থের কতগুলি অবস্থা এবং কি কি, তাহলে তোমরা লিখবে যে পদার্থের তিনটি অবস্থা, যথা কি কি না কঠিন, তরল আর
গ্যাসীয়। এখন যদি স্বাভাবিকভাবেই যে প্রশ্ন হয় যে কঠিন পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও, তাহলে কি হবে? তোমরা লিখবে যে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো এক, কি লিখবে না কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, ঠিক আছে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি হবে? তোমরা লিখবে যে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। আর তারপর লিখবে উদাহরণ। এর উদাহরণ কি? না ইট, কাঠ, পাথর এগুলো সবই হচ্ছে কঠিন পদার্থের উদাহরণ। তাহলে এক কথায় বলতে গেলে আমরা বলবো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, দ্বিতীয় হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে উদাহরণ হচ্ছে ইট, কাঠ, পাথর এগুলো সবই কঠিন পদার্থের উদাহরণ। দেখো, এখন যদি প্রশ্ন হয় যে তরল পদার্থের দুইটি বৈশিষ্ট্য লেখো এবং তার একটি উদাহরণ দাও, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে এই তরল পদার্থের বৈশিষ্ট্যগুলি হলো ক, কি না তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই, অর্থাৎ এর কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই। তার মানে কি? তার মানে হচ্ছে এই তরল পদার্থকে ধরো এক গ্লাস জল তুমি গ্লাসের মধ্যে রাখো, তখন দেবে জলটা অনেকটা গ্লাসের আকার ধারণ করে নিয়েছে, তাই তো? আবার সেই জলটা তুমি এই একটা থালার মধ্যে ঢেলে রাখো, তখন দেখবে জলটা থালার আকার ধারণ করে নিয়েছে। আবার দেখো, এই জলটা তুমি বেলুনের মধ্যে ভরো, দেখবে জলটা বেলুনের মতো গোল আকার ধারণ করে নিয়েছে। তার মানে কি? জলের কিন্তু বা তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই। দেখো, তারপরের পয়েন্ট তোমরা লিখবে খ, কি না তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। তাদের আকার নেই ঠিকই, কিন্তু তাদের কিন্তু নির্দিষ্ট আয়তন একটা আছে। সবসময় নির্দিষ্ট আয়তনে তরল পদার্থের আয়তন কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে, অর্থাৎ তাদের আকার নির্দিষ্ট না থাকলেও তাদের কঠিন পদার্থের মতোই নির্দিষ্ট কিন্তু আয়তন আছে। দেখো, এবার হচ্ছে আচ্ছা, এটা আর একটু ভালো করে বলে দিই যে নির্দিষ্ট আয়তন আছে মানে কি। তার মানে ধরো তুমি 1 লিটার কেরোসিন তেল কিনলে, তাই তো? তুমি 1 লিটার কেরোসিন তেল যতবার মাপবে তার আয়তন কিন্তু 1 লিটারই থেকে যাবে, অর্থাৎ তার কিন্তু আয়তনের কোনো রকম পরিবর্তন হবে না। দেখো, পরে তোমরা এবার উদাহরণ দিতে হবে। তোমরা কি লিখবে? যে তরল পদার্থের উদাহরণ হলো দুধ, জল, তেল, অর্থাৎ এগুলো হচ্ছে তরল পদার্থের উদাহরণ। আর তরল পদার্থের আর একটা বৈশিষ্ট্য তোমরা জেনে রাখো যে গড়িয়ে যাওয়া, এটা কিন্তু সবসময় তরল পদার্থের একটা ধর্ম হয়। অর্থাৎ তরল পদার্থের একটি বৈশিষ্ট্য তোমরা লিখতে হবে, এটা সবসময় উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে যায়। দেখো, পরের প্রশ্ন হচ্ছে গ্যাসের দুটি বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। তাহলে এই প্রশ্নটা যদি হয়, তোমরা লিখবে তখন যে গ্যাসের বৈশিষ্ট্যগুলি হলো ক, কি লিখবে না গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ গ্যাসের কোনো আকার নেই। গ্যাসকে যখন যে পাত্রে রাখা হবে তখন তার আকার ধারণ করবে। এটা ঠিক তোমাকে একটু বুঝিয়ে দিই, শুনে রাখো। ধরো একটা গ্যাস, সেই গ্যাসটা একটা বেলুনের মধ্যে ভরা আছে। গ্যাস বেলুন কি তোমরা সবাই জানো? যখন গ্যাস বেলুনের মধ্যে ভরা থাকে তখন সেই বেলুনের যা আকার সেরকমই আকার ধারণ করে গ্যাসটা। তারপর ধরো সেই বেলুনটা যদি ফাটিয়ে দেওয়া হয়, তখন কি হবে? সেই গ্যাসটা বেরিয়ে যাবে বেলুন থেকে, বেরিয়ে গিয়ে পরিবেশে মিশে যাবে বা ঘরের মধ্যে চলে আসবে। তখন কিন্তু ঘরের যা আকার সে আকারের সঙ্গে গ্যাসটা মিশে যাবে, অর্থাৎ গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই। যখন বেলুনের ভেতর রয়েছে গ্যাস তখন বেলুনের মতো আকার, আবার যখন ফেটে যাচ্ছে তখন কিন্তু সেটা এসে পরিবেশে মিশে যাচ্ছে, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো আকার নেই। দেখো, পরের বৈশিষ্ট্য তোমরা লিখবে যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তনও নেই, অর্থাৎ কঠিন পদার্থে এই কঠিন বলছি তো গ্যাসের নির্দিষ্ট কোনো যেমন আকার নেই, সেমনি নির্দিষ্ট কোনো আয়তনও নেই। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। এবং তৃতীয় কি লিখবে? যে উদাহরণ হচ্ছে গ্যাসের উদাহরণ হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে বিভিন্ন গ্যাসের উদাহরণ। আচ্ছা দেখো, এবার যদি পরের প্রশ্ন এরকম হয় যে দাঁড়িপাল্লায় বস্তুর কি মাপা হয়, তোমরা তখন বলবে যে দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ভর মাপা হয়। কখনোই কিন্তু ওজন লিখবে না, তোমরা লিখবে দাঁড়িপাল্লায় বস্তুর ভর মাপা হয়, ভার বা ওজন লিখবে না। দেখো, যদি প্রশ্ন এরকম হয় যে বস্তুর ভার বা ওজন কিসে মাপা হয়, তখন তোমরা লিখবে যে স্প্রিং তুলা যন্ত্রে বস্তুর ভার বা ওজন মাপা হয়। মনে থাকবে, যদি প্রশ্ন হয় যে বস্তুর ভার বা ওজন কিসে মাপা হয়, তখন তোমরা লিখবে স্প্রিং তুলা যন্ত্রে বস্তুর ভার বা ওজন মাপা হয়। দেখো, যদি পরের প্রশ্ন এরকম হয় যে কোন ঋতুতে কুয়াশা দেখা যায়, তখন তোমরা লিখবে যে শীতকালে কুয়াশা দেখা যায়। পরের প্রশ্ন, জল ফুটে কিসে পরিণত হয়? সবাই জানো, জল ফুটে বাষ্পে বা জলীয় বাষ্পে পরিণত হয়। দেখো, পরের প্রশ্ন, জলীয় বাষ্পের কঠিন অবস্থা কোনটি? কোনটি তোমরাই বলো? উত্তর হবে বরফ, তাই তো? কারণ জলীয় বাষ্পকে তরলে পরিণত করলে জলে পরিণত হবে, আবার সেই জলকে যদি তুমি ফ্রিজে রেখে দাও সেটা শক্ত হয়ে কঠিন হয়ে বরফে পরিণত হবে। তার মানে জলীয় বাষ্পটাই তো তার কঠিন অবস্থা বরফ, তাই তো?
দেখো পরের প্রশ্নটি এরকম হয় যে ভিজে জামা কাপড় শুকিয়ে গেলে তার জল কোথায় যায়। তোমরা সবই জানো যখন জামা ধোয়া হয় বা জামা কাপড় ধোয়া হয় সেই জামার মধ্যে বা কাপড়ের মধ্যে তো জল লেগে থাকে, এবং সেই জলটা যখন তুমি রোদ্দুরে মেরে দাও জামা কাপড়টা, কিছুক্ষণ পর দেখবে জামা কাপড় খড় করে শুকনো হয়ে গেছে। তাহলে তার জলটা কোথায় গেল, এটাই হচ্ছে প্রশ্ন। তোমরা উত্তরে লিখবে যে ভিজে জামা কাপড় শুকিয়ে গেলে তার জল জলীয় বাষ্প হিসেবে পরিবেশে মিশে যাচ্ছে, তাই তো, সেই জন্যই জামা কাপড় শুকনো হয়ে যাচ্ছে। দেখো যদি পরের প্রশ্ন এরকম হয় যে মিশ্রণ বলতে কি বোঝো, তাহলে কি লিখবে, তোমরা লিখবে যে দুই বা তার বেশি পদার্থ মিশে গেলে তাকে মিশ্রণ বলা হয়, অর্থাৎ দুটি বা তার বেশি পদার্থ যখন মিশে যাচ্ছে তখন তাকে মিশ্রণ বলা হচ্ছে। এখন যদি প্রশ্ন হয় যে লৌহ চূর্ণ এবং বালির মিশ্রণ কিভাবে পৃথক করবে, তোমরাই বলো কিভাবে পৃথক করবে। খুব সোজা, চুম্বকের সাহায্যে। কেন, কারণ যখনই তুমি সেই মিশ্রণে একটা চুম্বক ধরবে, সেই চুম্বকের গায়ে কিন্তু লোহাগুলো আটকে যাবে, কিন্তু বালিগুলো আর আটকাবে না। ফলে বালি এবং চুম্বক লৌহ চূর্ণের মিশ্রণ থেকে চুম্বকগুলোকে পৃথক করা যাবে, লোহাগুলোকে পৃথক করা যাবে কিসের সাহায্যে, চুম্বকের সাহায্যে। দেখো পরের প্রশ্ন যদি হচ্ছে এরকম, যদি হয় যে মাটি গোলা জল থেকে মাটিকে কিভাবে পৃথক করবে, তার মানে কি, ধরো এখন একটা জল, তার মধ্যে মাটি গুলে রাখা আছে এবং সেই জল থেকে এবার এবার তোমাকে বলা হয় যে মাটিকে পৃথক করতে হবে, কিভাবে করবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা তখন লিখবে যে মাটিগুলা জলকে কিছুক্ষণ এক জায়গায় স্থিরভাবে রেখে দিতে হবে, তাহলে দেখা যাবে যে নিজে থেকেই জলের নিচের তলায় মাটি থিতিয়ে পড়বে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, চিনি এবং মুড়ির মিশ্রণকে কিভাবে পৃথক করবে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা লিখবে যে চালনির সাহায্যে, চালনি চালনি দিয়ে যদি সেই মুড়ি এবং চিনির মিশ্রণকে ছেঁকে নেওয়া যায়, তাহলে দেখা যাবে যে মুড়িগুলো চালনিতে আটকে যাবে, কিন্তু চিনিগুলো চালনির ছিদ্র দিয়ে নিচে জড়ো হবে এবং পৃথক হবে। দেখো পরের প্রশ্ন হচ্ছে লবণ এবং জলের দ্রবণ থেকে লবণকে কিভাবে পৃথক করবে, অর্থাৎ একটা জলের দ্রবণ আছে যেখানে জলের মধ্যে লবণ গুলে রাখা আছে, সেই দ্রবণ থেকে বলছে লবণকে পৃথক করতে হবে, কিভাবে করবে। এর উত্তর তোমরা লিখবে যে দ্রবণকে গরম করে সেই দ্রবণ থেকে বাষ্প বের করে লবণ পড়ে থাকবে, অর্থাৎ দ্রবণকে গরম করে এবং সেই দ্রবণ থেকে বাষ্প বের করলে লবণ পড়ে থাকবে। কারণ দ্রবণকে যখন তুমি গরম করবে তখন দেখবে দ্রবণের মধ্যস্থিত যে জল সেটা বাষ্প হয়ে বেরিয়ে যাবে, কিন্তু লবণ কিন্তু বেরোবে না, লবণ দ্রবণেই পড়ে থাকবে। এইভাবে দ্রবণ থেকে যখন ক্রমশ জল বেরিয়ে যাবে অবশেষে পড়ে থাকবে শুধু লবণ। দেখো পরের প্রশ্ন হচ্ছে চাল থেকে কাঁকড় কিভাবে পৃথক করবে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা লিখবে যে কুলোর সাহায্যে। তোমরা সবাই জানো, মা ঠাকুমা দিদিমা কাকিমা এরা বাড়িতে দেখে থাকবে যে কুলোর সাহায্যে চাল থেকে কাঁকড়কে তারা পৃথক করে থাকেন, তাই তো। দেখো যদি পরের প্রশ্ন এরকম হয় যে ধানের খোসাকে কি বলা হয়, তাহলে তোমরা লিখবে যে ধানের খোসাকে তুষ বলা হয়, তাই তো। দেখো যদি প্রশ্ন হয় এরকম যে ধান থেকে ধানের তুষকে কিভাবে পৃথক করবে, উত্তর হবে যে হাওয়ার সাহায্যে ধান থেকে ধানের তুষকে পৃথক করা হয়। কেন হাওয়ার সাহায্যে পৃথক হবে, কারণ তোমরা দেখবে দুটো ওজন খুব আলাদা, ধান ভারী হয় এবং ধানের তুষ খুবই হালকা হয়, ভারী এবং হালকা জিনিসের মিশ্রণকে ফু দিয়ে বা হাওয়া দিয়ে পৃথক করা যাবে, সেই কারণেই হাওয়ার সাহায্যে ধান থেকে ধানের তুষ পৃথক করা যায়। দেখো যদি পরের প্রশ্ন এরকম হয় বালি এবং লবণের মিশ্রণ থেকে লবণকে কিভাবে পৃথক করবে। এবার প্রশ্নটা দিকে রাখো যে বালি এবং লবণের মিশ্রণ, প্রথমে বলেছিলাম লবণ এবং জলের মিশ্রণ, সেটা পৃথক করেছিলাম, এবার পৃথক করতে হবে বালি এবং লবণের মিশ্রণ থেকে লবণকে কিভাবে পৃথক করবে। উত্তর লিখবে তোমরা দ্রবণ তৈরি করে, অর্থাৎ বালি এবং লবণের যে মিশ্রণটা থাকবে সেটাকে জলে গুলতে হবে, দিয়ে দ্রবণ তৈরি করতে হবে, তারপর সেই দ্রবণকে ছেঁকে তাকে শুকিয়ে লবণকে পৃথক করা যাবে। বুঝতে পারছো, তাহলে বালি এবং লবণের দ্রবণকে মানে মিশ্রণকে যখন তোমরা জলে গুলে দ্রবণ তৈরি করবে, সেই দ্রবণকে যখনই ছেঁকে নেবে, ছাঁকলে কি হবে, দ্রবণ বালিটা পৃথক হয়ে যাবে এবং যে দ্রবণটা বেরিয়ে আসবে তার মধ্যে জল আর লবণ মিশে থাকবে। এবার সেই জলকে ফোটালে বা বাষ্পীভবন করলে, বাষ্পে পরিণত করলে পড়ে থাকবে পাত্রে লবণ। এইভাবেই আমরা বালি এবং লবণের মিশ্রণ থেকে লবণকে পৃথক করতে পারবো। তাহলে আশা করছি আজকের ক্লাসটা সবাই ভালোভাবে করলে এবং পরের দিন আবার নতুন কোনো কিছু পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।